बदतमीज। आधा वर्ष है। जानबूझकर टकराए हो तुम मुझसे। ए मैम साहब, मर्द बच्चे सिर्फ मर्दों से ही टकराया करते हैं, हसीनों से तो। शट अप। ओहो, बातचीत हिंदुस्तानी में लेकिन गुस्सा अंग्रेजी में। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো যে ঘটনা গোটা দেশে হেঁট করে দিয়েছিল বাঙালির মাথা। ছোট সেই মোলাকাতের সেই বড় নোংরামি, বাঙালির সঙ্গে বাঙালির চরম বেইমানি, যে ঘটনা ধনে প্রাণে মনে শেষ করে দিয়েছিল মহানায়কের স্বপ্নকে। শুরুতেই বলেনি, বাঙালির সঙ্গে বাঙালির এই ঐতিহাসিক বেইমানির ঘটনাটা ঘটবার মাস ছয়েক আগে প্রথম স্ত্রী গৌরী দেবীর জন্মদিনে তাঁরই সঙ্গে মারাত্মক ঝগড়ায় মহানায়ক উত্তম কুমার মার খেয়ে খালি পায়ে ছেঁড়া পাজামা, ছেঁড়া স্যান্ডো গেঞ্জি পরে চিরকালের মতো ভবানীপুরের ভিটে ছেড়ে এসে মাঝরাত্রে আশ্রয় নিলেন সুপ্রিয়া দেবীর ময়রা স্ট্রিটের বাড়িতে। টানা অশান্তির আগুনে শরীরের জ্বালার থেকেও বেশি করে জ্বলছিল মহানায়কের অন্তর। অথচ কাউকে কিচ্ছু বলতে না পেরে উথাল পাথাল করা অন্তর শিকড়ের টানেই ফিরে যেতে চাইছিল ভবানীপুরের বাড়িতেই। আর এই অবস্থার মধ্যেই ঘটনার পরের দিনেই লক্ষণের মতো ভাই তরুণ কুমারকে কথা দিলেন, পৃথিবী এধার ওধার হয়ে গেলেও অভিনয়ের গায়ে কিন্তু তার অন্তরের এই দগদগে ঘায়ের আঁচড় কিছুতেই লাগতে দেবেন না। এই চরম খারাপ সময়ে থানা থেকে আসছি রাজকন্যা সূর্যতপা ছবিগুলোতে তার অভিনয়টা দেখলেই প্রমাণ পাওয়া যায়। এই রকম অবস্থায় প্রাণের ভাই তরুণ কুমারকেও বুক ফেটে গেলেও কিন্তু মুখ ফুটে কিছুতেই বলতে পারছেন না নিজের ভেতরের যন্ত্রণার কথা। অথচ ভবানীপুরের সঙ্গে চিরকালের মতো সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে এলেও বাবার পরেই পরিবারে তার সব থেকে কাছের মানুষ ভাই তরুণ কুমারের হাতটা কিন্তু কিছুতেই ছাড়তে পারলেন না। আর ভাই হয়ে বাবার মতোই পুরোদাই মানে তরুণ কুমার আগলে রেখেছিলেন একমাত্র প্রিয় বন্ধু বড় দাদা উত্তম কুমারকে। আর এই অবস্থায় থাকতে না পেরে নিজেই দাদাকে প্রস্তাব দিলেন, তুমি একটা কাজ করো, সপ্তাহে 1-2 দিন নয়, সপ্তাহের প্রতিটা দিন নিয়ম করে ভবানীপুরের বাড়িতে হাজিরা দাও। পুরনো বাড়িটার সঙ্গে তোমার সম্পর্ক সহজ হয়ে উঠবে, তুমিও মানসিক অশান্তির হাত থেকে মুক্তি পাবে। আর উত্তম কুমার এটা চাইছিলেন বলেই পরের দিন থেকেই একেবারে নিয়ম করে প্রত্যেকটা দিন শুরু করে দিলেন ভবানীপুরের বাড়িতে যাতায়াত। ধীরে ধীরে মহানায়ক হয়ে উঠলেন ভবানীপুরের বাড়ির কারো ছেলে, কারো দাদা, কারোর স্বামী, আবার কারোর বাবা। এবার তাহলে শুরু করি সেই ঘটনা। টালিগঞ্জের অসংখ্য মানুষ পায়ের তলার মাটি খুঁজে পেয়েছিলেন উত্তম কুমারের দয়ায়। আর তাদেরই কয়েকজন কেমন করে সব দিক থেকে ভয়ঙ্করভাবে শেষ করে দিয়েছিল মহানায়ক উত্তম কুমারকে। আর সেই নক্কারজনক ঘটনার অন্ধকারে তলিয়ে গিয়েও সর্বস্ব সঁপে দিয়ে কেমন করে আবার তিনি হয়ে উঠলেন সন্ন্যাসী রাজা মহানায়ক উত্তম কুমার, সেটা জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অন করে দিয়ে একেবারে চুপচাপ শুনতে থাকো বন্ধু। এই ভিডিওয় যে কথাগুলো বলবো তার সবটাই মহানায়ক উত্তম কুমারের ভাই, পরিবারের সব থেকে আপনজন, প্রিয় বন্ধু, ঘরে বাইরে সব্বার প্রিয় বুড়ো থেকে বুড়োদা, নির্ভেজাল চরিত্রবান আদ্যন্ত ভদ্রলোক বিশিষ্ট অভিনেতা তরুণ কুমারের লেখা। শুরু করি তাহলে, দেখা যাক তরুণ কুমার কি বলছেন। তরুণ কুমার বলছেন, এই অবস্থায় মাস 6 পরে একদিন স্টুডিওতে কোনো একটা ছবির শুটিং চলছে। শর্ট দেবার ফাঁকে ফ্লোরের বাইরে বসে বিশ্রাম নিচ্ছিল দাদা। হঠাৎই ক্যামেরাম্যান কানাই ডেকে নিয়ে হিরেননাগ বললেন, আপনাকে একটা গল্প শোনাতে চাই। দাদা তখন সবসময়ই ব্যস্ত, কারণ ছোটিসি মোলাকাত তার মাথায় ঘুরপাক খাচ্ছে। যতই হোক হিন্দি ছবির জগতে প্রথম অ্যাডভেঞ্চার, আটঘাট বেঁধে না নামলে হয়। কলকাতায় সে সময় বহু বাংলা ছবির অফার প্রত্যাখ্যান করছিল দাদা। হিরেননাগকে কিন্তু বিমুখ করল না। হয়তো সহকারী পরিচালকের স্বপ্নে আঘাত দিতে চায়নি দাদা। দাদার কথা মতো ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে একদিন চিত্রনাট্য শোনাতে গেলেন হিরেননাগ। চিত্রনাট্য লেখার ব্যাপারটা যত্ন করেই করতেন হিরেননাগ।
শুনো বর্ণালীর প্রথম চিত্রনাট্য যখন দাদার পছন্দ হয়নি, তখন হীরেন নাগই দায়িত্ব পেয়েছিলেন নতুন করে চিত্রনাট্য লেখার, এবং অবশ্যই এক চান্সে পাশ করেছিলেন। এবারও তার ব্যতিক্রম হলো না। দাদার মনে ধরল কাহিনীর নতুনত্ব, চিত্রনাট্যের মুন্সিয়ানা। এবার ঝুড়ি থেকে বেড়াল বের করলেন স্বয়ং হীরেন নাগ। অকপটে জানিয়ে দিলেন, এখনও প্রযোজক পাইনি। তাছাড়া আপনি কত পারিশ্রমিক নেবেন যদি বলেন? বেশি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। দাদা যখন শুনল এই ছবি তৈরির নেপথ্যে থাকছে 3 জন কলাকুশলী, ক্যামেরাম্যান কানাই দে আর ডিরেক্টর এবং হীরেন নাগ, তখন নিজের সমস্যা সমাধানের দায়িত্ব তুলে নিল নিজের কাঁধে। প্রথমে জেনে নিল কদিন শুটিং করতে হবে। যখন শুনল টানা 13 দিন একই সেটে শুটিং করলেই চলবে, তখন নিজে থেকেই প্রস্তাব দিল, আমার পারিশ্রমিকের 1/3 দিলেই চলবে। হীরেন নাগ অপ্রস্তুতে পড়েছেন দেখে অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিল। বলো, দেখুন, এক একটা ছবিতে আমায় কমপক্ষে 40-42 দিন শুটিং করতে হয়, কিন্তু আমায় আপনাদের লাগছে মাত্র 13 দিন। তাই আমার পারিশ্রমিকের সম্পূর্ণ অর্থ আমি নেব না, ওই 3 ভাগের 1 ভাগ দিলেই চলবে। হীরেন নাগ আপ্লুত হয়েছিলেন সেদিন দাদার কথায়। পঞ্চমুখে পরে বহুবার দাদার প্রশংসা করেছিলেন এই ঘটনার উল্লেখ করে। হীরেন নাগ বলতেন, সেদিন দাদা আরও বলেছিল, যদি প্রযোজক বা পরিবেশকরা ইতস্তত করে তবে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, আমি তাদের বুঝিয়ে বলে দেব। পরে দাদার মুখে শুনেছি সেদিনের ঘটনার সেই বিস্তারিত ব্যাখ্যা। দাদা বলেছিল, দেখ, কলাকুশলীদেরও তো স্বপ্ন থাকে। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে দিনরাত পড়ে থেকে যদি তাদের মধ্যেও নতুন কোনো সৃষ্টির আগ্রহ তৈরি হয়, তাকে উৎসাহ দেওয়া দরকার, গলার টিপে মেরে ফেলা নয়। এইবারে তরুণ কুমারের থেকে একটু বেরিয়ে এসে আমি 2-1 লাইন বলবো। উত্তম কুমার বাংলার একেবারে 1 নম্বর হলেও তাকে সব সময় ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছিল সর্বভারতীয় পরিচিতি না পাবার যন্ত্রণা। তিনি নিজেই বলতেন, বাংলায় চিনলে কী হবে, সারা ভারতে আমায় কেউ চেনে না। আর একেবারে প্রথম দিন থেকেই তার মাথায় সব সময় কাজ করত যে কোনো কাজকে চ্যালেঞ্জ নিয়ে ঝাঁপিয়ে পড়বার আকাঙ্ক্ষা। আর সেই ভাবনা থেকে এলো ছোটি সি মুলাকাত। তরুণ কুমার বলছেন, বাংলা ছবি অগ্নিপরীক্ষার হিন্দি ভার্সন ছিল ছোটি সি মুলাকাত। একে আশাপূর্ণা দেবীর কাহিনী, তাই অগ্নিপরীক্ষা বাংলায় সুপারহিট করেছিল। দাদার তাই নিশ্চিত বিশ্বাস ছিল ছোটি সি মুলাকাতও অগ্নিপরীক্ষার মতোই সুপারহিট করবে। তখন আমি তো কোন ছাড়, দাদাও ঘুণাক্ষরেও টের পায়নি প্রথম হিন্দি প্রযোজনায় নেমে নানান অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। বছর 3.5-4 লেগেছিল ছবিটা শেষ করতে। দাদা কি কখনো ভাবতে পেরেছিল ওরই মধ্যে তথাকথিত শুভানুধ্যায়ীদের মুখোশটা একেবারে ছিঁড়ে যাবে, বেরিয়ে পড়বে তাদের স্বার্থপর চেহারাগুলো? ছোটি সি মুলাকাত তৈরির খবরটা যখন প্রথম আমার কানে আসে, ততদিনে পরিকল্পনা অনুযায়ী কাজ কিন্তু অনেকখানি এগিয়ে গেছে। পরিচালক হয়েছে দাদার বন্ধু আলো সরকার। সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বিখ্যাত সুরকার শঙ্কর জয়কিষাণকে। ছবির নায়িকা নির্বাচনের ক্ষেত্রেও দাদা কিন্তু কোনো রকম কার্পণ্য করেননি। সে সময়কার জনপ্রিয় নায়িকা ছিলেন বৈজয়ন্তীমালা। ওর পারিশ্রমিক তখন একেবারে আকাশ ছোঁয়া। দাদা ওই বিরাট অঙ্কের পারিশ্রমিকেও রাজি হয়েছিল, তাই চুক্তিবদ্ধ করেছিল বৈজয়ন্তীমালাকে। আমি খবরটা শুনে প্রথমে অবাক হয়ে গেলাম। 2টো প্রশ্ন আমার মনের মধ্যে জেগে উঠল। বাংলা ছবির এত ব্যস্ততার মধ্যেও দাদা বোম্বে পাড়ি দিলে বাংলা ছবির কি ক্ষতি হবে না? তাছাড়া হিন্দি প্রযোজনা মানে তো 1 কাড়ি টাকার ধাক্কা, কে জোগাবে অত টাকা? দাদার উত্তরটা পরিষ্কার মনে আছে। আমার সমস্ত উদ্বেগে জল ঢেলে দিয়ে দাদা বলল, আরে ভাবছিস কেন বুড়ো, কিছুটা কাজের চাপ হয়তো বাড়বে, এই তো দেখবি বাংলা বোম্বে 2 জায়গাতেই সমান তালে কাজ করব, কোথাও ফাঁকি দেব না। অনেকে বাঙালির ক্ষমতাকে ছোট করে দেখে রে, আমি প্রমাণ করে দিতে চাই বাঙালিরাও নিখুঁত রুচিশীল হিন্দি ছবি তৈরি করতে পারে। যে ছবি বাঙালি তো বটেই,
সারা ভারতের দর্শকদের মনোরঞ্জন করবার ক্ষমতা রাখবে। আমি দাদার সেই উত্তর শুনে বলে উঠলাম, সে না হয় হলো, কিন্তু একা প্রযোজনার টাকা ঢালতে পারবে তো? দাদা অমনি উত্তর দিল, কেন? প্রযোজনা তো আমার একার নয়, দায়িত্ব 3 জনের। আমি, অভি ভট্টাচার্য এবং আলোর মধ্যে 3 ভাগ হবে। ব্যাপারটা আমার কিন্তু ভালো ঠেকেনি। ভ্রান্তিবিলাস উত্তর ফাল্গুনির মতো ছবি প্রযোজনার সময় নিজের চোখে দেখেছি দাদা কতখানি অব্যবসায়িক, কতজন দাদার উদারতার অন্যায় সুযোগ নিচ্ছে। আর হিন্দি ছবির ক্ষেত্রে বোম্বেতে যে প্রবণতাটা বাড়বে তাতে আর আশ্চর্য কী? ভয় হলো বাঙালির যৌথ ব্যবসা শেষ পর্যন্ত টিকবে তো? ছবিটা শেষ হবে তো? আশঙ্কাটা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো মাস কয়েকের মধ্যে। ছোটিসি মোলাকাতের ইউনিটের কার মুখ থেকে যেন শুনলাম প্রযোজনা নিয়ে গণ্ডগোল বেঁধে গেছে। ভট্টাচার্য প্রথম আপত্তি জানিয়েছে, কিছু সিদ্ধান্ত তার ভালো লাগছে না, ছবির প্রযোজনা থেকে সরে দাঁড়াতে চায়। দাদা যখন তাতে রাজি হলো তখন অভিদা শর্ত দিল আলোদাকে সরিয়ে দিতে হবে প্রযোজনা থেকে। আলোদা তাতেই রাজি হলো, তবে তার আগে শর্ত করিয়ে নিল পরিচালনা করবার জন্য মাসে তাকে বড় অঙ্কের পারিশ্রমিক দিতে হবে, আর ছবি লাভের মুখ দেখলে তাকে দিতে হবে বাড়তি কিছু অর্থ। কথাটা শুনে অবাক লেগেছিল। পাকে চক্রে দাদার ঘাড়ে পড়ল প্রযোজনার একক দায়িত্ব। আরও অদ্ভুত ব্যাপার, লাভের বকরা নিয়ে আগাম শর্ত তৈরি হলো, অথচ লোকসান হলে সেই বোঝা চাপবে দাদারই ঘাড়ে। বাহ, এ কেমন অঙ্ক? তখনও অনেক কিছুই জানতাম না যাদেরকে বিশ্বাস করে দাদা বোম্বে নিয়ে গিয়েছিল তারাই কিভাবে দিনের পর দিন দাদার সর্বনাশের কবর খুঁড়েই চলেছে। ঠাকুরের আশীর্বাদ বলতে হবে, কারণ ওই ইউনিটের মধ্যে অনেক সৎ মানুষও ছিল যারা দাদাকে অন্তর থেকে শ্রদ্ধা করত, নানাভাবে আর্থিক অপচয়ের হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করত, কিন্তু তাদের সামর্থ্য যে সীমাবদ্ধ। দাদাই এ সময় একদিন বম্বে থেকে কলকাতায় ফিরে ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে ডেকে পাঠালো আমায়। সরাসরি বলল, বোম্বেতে খুব অসুবিধায় পড়েছি রে বুড়ো, নিজের বলতে তো কেউ নেই, কী যে হচ্ছে মাঝে মাঝে নিজেই বুঝতে পারছি না। এক কাজ কর, তুই বরং আমার সঙ্গে একবার বোম্বে চল, প্রোডাকশনের ব্যাপারটা সামলা। পেশাদারি মঞ্চে তখন আমি নিয়মিত অভিনয় করছি, সঙ্গে আছে টুকটাক ছবির কাজ। দাদা পরিচালক প্রযোজকদের অনুরোধ করে আমার ছবির শুটিংয়ের দিনগুলো পাল্টালো, কিন্তু মঞ্চে অভিনয় তো আর ওইভাবে পাল্টানো যায় না। বাধ্য হয়েই দাদার মুখ চেয়ে মঞ্চের কাজ আমাকে ছাড়তে হলো। এই তো গেল প্রস্তুতি পর্ব। বাকিটা পরের ভিডিওতে তরুণ কুমারের লেখা থেকে শোনাবো এই সমস্ত বাঙালি গদ্দারদের গদ্দারির কথা, যাদের পেট আর মনের খিদে মিটিয়ে তাদের স্বপ্নকে সফল করবার জন্য বছরের পর বছর তাদের মাথার ওপরই হাত রেখেছিলেন স্বয়ং মহানায়ক। আর টালিগঞ্জের এই বাঙালিরাই টালিনাড়ার পাঁক শুধু টালিগঞ্জে নয়, মাখিয়ে দিলেন বলিউডের সর্বাঙ্গে। বাঙালি হয়ে বাঙালির মাথা চিরকালের মতো হেঁট করে দিলেন গোটা দেশের কাছে। সব রকম যোগ্যতা থাকার সত্ত্বেও শুধুমাত্র এই মানুষগুলোর ওপর বিশ্বাস করে নিজেকে বাজি রেখে কপর্দক শূন্য হয়ে এত বড় ঝাঁপ দিয়েছিলেন বলেই নিজেদের স্বপ্নটা পূরণ করে চিরকালের মতো শেষ করে দিলেন উত্তম কুমারের স্বপ্নকে। ভালো লাগুক খারাপ লাগুক, সত্যি ঘটনাটা যদি সত্যিই জানতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু তোমার মতামত দিও। বাকিটা পরের ভিডিওতে অবশ্যই শুনে নিও। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু, টাটা।